থাম থাম, আমি আসছি আসছি, সমস্যা নেই, আসি আসি, পালাবো না তো, পালাবো না আমরা, ঠিক আছে? আমরা চলে আসছি। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আমাদের সেকেন্ড পার্টের বেসিক ইলেকট্রনিক্সের মেগা ক্লাসে। হ্যাঁ, সো আমি সাথে রয়েছি বরাবরই তোমাদের প্রিয় নীরব ভাইয়া। এবং আগামী ক্লাসটা যারা দেখোনি তাদের থাপটাও ধরে, এখনো দেখিসনি কেন তোরা? তোরা ওই ক্লাসটা যদি করিস তোদের পাস নিশ্চিত, এটা 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 নিয়ে কনফার্ম থাক, ঠিক আছে? সোপ তোরা এখনই, সবাই এখনই ক্লাসটা দেখবি, আমার এই ক্লাসটার পরপর ওই ক্লাসটা দেখবি, তাহলে দেখবি যে তোদের পাস নিয়ে কোনো ঝামেলা টেনশন নাই একদম, জীবনে মানে কোনো প্রেশার নেই। আমাকে একটু আগে একজন ফোন দিয়ে বলতেছে, ভাই পাস করবো কেমনে? পাস করার মতো কিছু আছে? আরে বোকা, তুমি দুই দুইটা ক্লাস দেখো, পাস তোমার নিশ্চিত হবে, এটা নিয়ে সমস্যা নেই। কারণ আমি বরাবরই তোমাদেরকে একটা কথা বলি যে আমার মেগা ক্লাস মানেই পাস নিশ্চিত। এটা এটা আমি 100% না ভাই, 1000%ও গ্যারান্টি দিতে পারবো, কোনো সমস্যা নেই এই বিষয় নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, তো কি অবস্থা দেখি আজকে, তোমাদের কি অবস্থা দেখি? তোমাদের তো কালকে পরীক্ষা, তাই তো? সো সবার প্রিপারেশন কেমন সবাই একটু জানাও, যে সাউন্ড ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না। আমি তো এতক্ষণ বকবক করলাম, পরে আবার দেখি যে সাউন্ড নাই। আচ্ছা, সব কিছুই ঠিকঠাকই আছে। আচ্ছা, তাহলে তোদের সাথে একটু পরে আসতেছি, কথা বলতেছি। আমি একটু আল্লাহর রাস্তে শেয়ারগুলো করে দিই আমার। উম, হুম। আচ্ছা, আমি শেয়ারটা করি, হ্যাঁ শেয়ারটা করি, তোমরা খাতা কলমটা অবশ্যই রেডি করে রাখবা। আমি এখন এই মুহূর্তে যেটা করাবো, কই গেল রে মার্কার, গেল কই রে মার্কার, গেল কই? হ্যাঁ, করিস না বাপ খাতা, আজকে কারেন্ট জায়গার কি যায় যাক, আমি এখন যেটা করাবো 100% কালকে থাকবে, এটা নিয়ে নিশ্চিত থাক, সমস্যা নাই, ঠিক আছে? এখন বলবে, ভাই আপনি কি কারিগরি বোর্ড থেকে সাজেশন চুরি করছিলেন না? হ্যাঁ, তোদের সাথে একবার ডিল হয়েছিল না আমার, যে কারিগরি বোর্ডে চল হামলা করি, ডাকাতি করি, ওই ডাকাতি করার সাজেশন আজকে তোদের দেবো, ঠিক আছে? সো তোরা কে কে কোথা থেকে যুক্ত হয়েছিস অবশ্যই আমাকে জানাবি। এবং আমি একটু অ্যালার্ট করে দিই, আমি তুই করে বলতেছি বিকজ অফ দ্যাট তোমাদের সাথে আমার সম্পর্কটা আজকে একদিনের নয় বা 2 দিনের নয়, তোমাদের সম্পর্কটা আজকে থেকে আমার প্রায় 3 থেকে 4 বছর একটা সম্পর্ক। এবং 3 থেকে 4 বছর ধরে আমি হচ্ছে এই যে তোমাদের পরীক্ষার সময় ফ্রি লাইফ ক্লাসটা নিয়ে থাকি আর কি। সো তোমাদের সাথে সম্পর্কটা হচ্ছে আমাদের একটা বন্ধুত্বের মতো বা বন্ধুত্ব সুলভ একটা আচরণ, যার কারণে হচ্ছে আমরা এই বন্ধুত্ব সুলভ আচরণটা যাতে করি, তুমি আমাকে তোমার ফ্রিকোয়েন্টলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারো বা আমি তোমাকে ফ্রিকোয়েন্টলি আমার কথাগুলো বলতে পারি, এই যার কারণে কিন্তু একটা কথার মাঝে পরিবর্তন আনা হয়, ঠিক আছে? সো এইটা নিয়ে আবার কেউ মন খারাপ করবে না, তোমরা যদি চাও আমি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা হিন্দি, উর্দু, বাংলা, ইংলিশ, নো প্রবলেম, আই হ্যাভ ভেরি গুড ইন ইংলিশ, নো প্রবলেম, দ্যাট ইজ নো প্রবলেম, ঠিক আছে? সো সব কিছুই পারি আমি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু তোদের যে কাজটা করতে হবে সেটা হলো তোরা সবাই একটু শেয়ারটা করে দে। হ্যাঁ, আচ্ছা, স্টুডেন্ট এত কম কেন রে? শেয়ার আরো কর রে, তোরা একটু খবর দে, সবাইকে সবাইকে একটু খবর দে, এত কম স্টুডেন্ট হলে তো গায়ে গরম ধরবে না সবার। আচ্ছা, নাটোর থেকে আসে মমিন, তারপরে আর কে কোথা থেকে আসো রে? চট্টগ্রাম কে কে থেকে কে কে আসো? চট্টগ্রাম, বরিশাল, সিলেট, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মারামারি এলাকা, তারপরে হচ্ছে কোথায় রাজশাহী সুন্দর সিটি, তারপর আমাদের রংপুর, রংপুর থেকে কে কে আসো? তারপর ঢাকা রাজধানী, ঢাকা রাজধানী, তাই না? সো কে কোথা থেকে আসো সবাই আমাকে একটু জানাও, ঠিক আছে? উগান্ডা থেকে? কোনো ব্যাপার না ভাই, আমাদের পোলাপান ওই মাঝে মধ্যে উগান্ডা থেকেও ক্লাস করে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে শোন, আহ, আমি আমি একটু তোদেরকে চল একটা ধাঁধা জিজ্ঞেস করে ক্লাসটা শুরু করবো। কি জিজ্ঞেস করবো তোদেরকে? একটা ধাঁধা, ঠিক আছে? এখন তোরা বলবি যে ভাই ধাঁধাটা বাদ দেন, কালকে পরীক্ষা। আরে ভাই তুই চিলে থাক, কোনো প্যারা নাই, তুই চিল থাক, কালকে তোর পরীক্ষা ভালো হবে, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, সমস্যা নেই।
তুই শুধু তোর লাইফটাকে এনজয় কর। নীরব ভাই জীবনে একবারে আসে, বারবার আসবো না কিন্তু। আমি এই যে বেসিক্যালি ইলেকট্রিসিটি ক্লাস নিচ্ছি না, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আমাকে কিন্তু পরবর্তীতে আর ডিপার্টমেন্টের সাবজেক্টে পাবা না। সিভিল ডিপার্টমেন্টরা হয়তো পাবে, কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমাকে পাবা না। তো সেই জন্য নীরব ভাই আসে একবারই। সো নীরব ভাইয়ের সাথে থাকো, অনেক কিছু শিখবা বাস্তব জীবন সম্পর্কে। আসলে আমাদের যেহেতু পৃথিবী বাস্তবসম্মত, সো আমাদেরকে বাস্তবসম্মত হতে হবে আর কি। ওকে, আমাদের বাস্তবসম্মত কি সবাইকে হতে হবে। সো আমার বাস্তব সম্পর্ক আইডিয়াগুলো বা নলেজগুলো, এই থিঙ্কিংগুলো আমার একটু বেশি, যার কারণে আমি চেষ্টা করি স্টুডেন্টগুলোকেও, ওই তোমরা যারা আসো আর কি, তোমাদেরকেও সেই বিষয়গুলো ধারণা দেওয়ার, যে কি করে তাড়াতাড়ি আগে বিয়ে করা যায়, এইসব বিষয়েও ধারণা দেওয়া যায়। কোনো সমস্যা নেই, ওটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে? তো যাই হোক, জাস্ট ফর ফান আমার কথাগুলোকে অনেকেই ফানভাবেই ধরে নিবা, বেশি সিরিয়াসলি ভাবে ধরে নিও না আবার, ঠিক আছে? পরবর্তীতে নয়তো ফির আমাকে আবার বাস দিবে তোমরা, ভাই ক্লাসে আপনি বাচ্চাদেরকে কি শিখান। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে, ঠিক আছে ঠিক আছে ভাই, তোমার সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না, তো ক্লাসটা শুরু করব। আচ্ছা, আচ্ছা তাহলে তোদেরকে ধাঁধাটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, দেখি তোরা পারিস কিনা, তোরা কিরকম চালাক। ধাঁধাটা হইলো, ধাঁধাটা এখন শুন। ধাঁধাটা হইলো যে একটা কালা কুকুর রাস্তার ঠিক মাঝখানে আছে, একটা কালা কুকুর ঠিক রাস্তার মাঝখানে আছে, এবং আরেকটা গাড়ি অপর সাইড থেকে খুবই স্পিডে আসতেছিল। সেই গাড়ির না ছিল লাইট, না ছিল হর্ন, মানে কোনোটাই কাজ করে না। স্পিডে আসলো এবং শু করে চলে গেল। কিন্তু মজার ব্যাপার হলো যে ওই কুকুরটাকে লাগলো না, কুকুরটার অক্ষত অবস্থায় থাকলো। কেমনে, এখন সেটা উত্তর দিল, দেখি কেমন পারো। কিরে, পাইছিস? সহজ ধরে ফেলছি। তোদের এক একজনের এক এক রকম উত্তর। হ্যাঁ, দিন ছিল, ঠিক আছে ঠিক আছে। আরো কারো কোনো ইউনিক উত্তর আছে নাকি? সঠিক উত্তর সঠিক হয়েছে, আপনারা সবাই পাস, সবাই পাস। আপনারা ইনশাল্লাহ কালকে পরীক্ষাতেও পাস করবেন, কোনো প্যারা নাই ভাই, চিল, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছে এখন ক্লাসে। এবার আমরা একটু মজা করে নিয়েছি, আমরা ক্লাসের মাঝে আরও মজা করব। মজা করার অনেক কিছু রয়েছে, এবং আমাদের আজকের ক্লাসে অনেক কিছু আমি তোমাদেরকে শেখাবো, অনেক কিছু যেটা তোমরা আসলে অন্য কারো ক্লাসে কখনো দেখোই নি। ওই বিষয়গুলো আজকে তোমাদেরকে আমি সেটা শেখাবো। যদিও আমি নিজেও সিভিল ডিপার্টমেন্ট স্টুডেন্ট, বাট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আজকে একটু তোমাদেরকে ভালো জিনিসগুলো শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে ক্লাসে মজা প্লাস হচ্ছে বাস্তব জীবনের টপিক সবকিছু আজকে ইনশাল্লাহ শেখানোর ট্রাই করবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট কি বলো দেখি? আমার একটা রিকোয়েস্টটা হচ্ছিল যে শেয়ার করবা। শেয়ার হয়েছে 58টা স্টুডেন্ট, 800, এখানে 800 জন, তাই না? 58টা 800 জন স্টুডেন্ট, এটা কোনো হইলো? এটা কোনো হইলো বলেন? এটা কোনো হইলো? শেয়ার করা লাগবে না? আরেকটু শেয়ার করে দাও। আমি একটু সবাইকে একটু কষ্ট দিচ্ছি, এটা তো কষ্ট বলা যাবে না রে। তোরা এই যে জায়গায় প্রতিদিন তোদেরকে দেখাই দেওয়া লাগে, এখানে যাবি, এখানে যাবি, এখানে গিয়ে একটা শেয়ার করবি, এখানে যাবি, এখানে যাবি, তারপরে এই যে এখানে তোমার মনে করো যে বিভিন্ন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা, ঠিক আছে? এখানে আবার যাবি, যত পারিস এবার শেয়ার করে দে ভাই। কারেন্ট যাবে না বাবা, শীতকাল, কারেন্ট যাবে না। শেয়ার করছো রে? আমি কিন্তু আবার ধরবো, সমস্যা নেই। তো শুরু করি। বেসিক ইলেকট্রনিক্স ঠিকঠাকই আছে বানান, না তো পরে বানান ভুল হইতে পারে। তো আমরা পার্ট ওয়ানে, কতদূর পড়েছিলাম? আমরা পার্ট ওয়ানে পড়েছিলাম হচ্ছে 3 অধ্যায় পর্যন্ত মেবি আমরা শেষ করছিলাম, 1 থেকে 3 অধ্যায় শেষ করছিলাম। এবং শোনো, এখানে যত স্টুডেন্ট আছো,
আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তুমি শুধু 1 থেকে 5 পর্যন্ত পড়বা, বেশি না। 1 থেকে কত পর্যন্ত পড়বা? শুধু 5 পর্যন্ত পড়বা, তোমার পাস নিশ্চিত হবে হবে। প্লাস হচ্ছে তুমি এতটুকু পর্যন্ত যদি আইডিয়া রাখো, তাহলে তোমার মোটামুটি একটা দেখা যায় যে আমাদের যদি অ্যাভারেজ চিন্তা করি, যেমন মনে করো A+ আছে, তারপরে কি আছে তোমার এ এ আছে, তারপরে A- আছে, মোটামুটি ধরা যায় যে তুমি A- একটা ভালো রেজাল্ট তুলতে পারবা যদি তুমি শুধু 5 অধ্যায় পর্যন্ত পড়ো। অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছো ভাই পড়াশোনা করি না, আমি চাকরি করি, জব করি, এরকম আছে, অনেকেই আছে। সো আপনাদের জন্য বলতেছি যে 1 থেকে 5 অধ্যায় ক্লিয়ার ভাবে করলেই মোটামুটি ডান, ঠিক আছে। তার মধ্যে থেকে এই 5 অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আসবে, যেমন এখান থেকে রচনা 100% থাকবে ইনশাল্লাহ, সংক্ষিপ্ত 100% ইনশাল্লাহ থাকবে, অতি সংক্ষিপ্ত 100% ইনশাল্লাহ থাকবে। সো আমরা হচ্ছে আজকে এই পঞ্চম অধ্যায়টা প্রথমে শুরু করব, তারপর এদিকে চতুর্থ অধ্যায়টাও ইনশাল্লাহ দেখাই দেওয়ার ট্রাই করবো। আর যদি সময় হয় ষষ্ঠ অধ্যায় আরও একটা প্রমাণ আছে, যেটাও ইনশাল্লাহ পরীক্ষা কালকে আসবে, করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের কথা দিতে হবে, শেষ পর্যন্ত অবশ্যই থাকবা। যেহেতু আজকের ক্লাসটা কালকে পরীক্ষার জন্যই লাগবে, সো মনে হয় যে থাকাটাই ভালো, কারণ একা একা পড়াশোনা করতে ভালো লাগে না। এরকম যদি এত স্টুডেন্ট হয় তাহলে সবার সাথে ক্লাস করার একটা মজাটাই আলাদা হবে, তাই না? তো চলো শুরু করি। আমি কারো একটু কমেন্ট পড়তেছি না আপাতত, বর্তমানে কারো কমেন্ট পড়তেছি না, শুধু এখন একটু বলি, আপনাদের অনেকের সময় নেই এখন, সো ক্লাসে মেইন ক্লাসেই চলে যায়, ঠিক আছে? এখন বলতেছি না, ঠিক আছে? ওকে, আপনাদের 3 অধ্যায়ের নাম ছিল কি? ডায়োড। ভালো করে বোঝো কিন্তু, এখন খুবই ডিপলি ভাবে বুঝবো এবং হচ্ছে আমরা এটা বাস্তব জীবনে চলে যাবো। হ্যাঁ, 3 অধ্যায়ের নামটা ছিল হচ্ছে ডায়োড। এখন আমি যারা ক্লাস করেনি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ডায়োডটা আবার কি জিনিস ভাইয়া। এক কথায় বলা যায় ডায়োড হচ্ছে তোমার এমন এক ধরনের কম্পোনেন্ট যে মূলত তোমার এসি জিনিসটাকে ডিসিতে রূপান্তর করে দিবে। এসিটাকে কি করবে? ডিসিতে রূপান্তর করে দিবে। তো আমরা এটা পরবর্তীতে এটা রেকটিফায়ারের মাধ্যমে সেটা দেখার ট্রাই করব। রেকটিফায়ারের মাধ্যমে কি করব? সেটা দেখার ট্রাই করব। সো আমাদের এই পঞ্চম অধ্যায়ে নামটাই হচ্ছে রেকটিফায়ার। নামটা কি? রেকটিফায়ার। এখন বলবা যে ভাই ডায়োডটা কি জিনিস? আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছিলাম তৃতীয় অধ্যায় থেকে। এখন রেকটিফায়ার কি? রেকটিফায়ার কি? 4 অধ্যায়টা সম্পর্কে পরে বলবো, আগে 5 অধ্যায়টা শেষ করে নিই। তো রেকটিফায়ার কি আসলে? সো আমার কাছে চার্জার কই? আমার চার্জারটা গেল কই? আমি চার্জারটা দিলে মেবি তোমাদের জন্য ভালো হতো। বা আমার কাছে এই একটা আছে, এটাও তো মনে হচ্ছে, এই তো পাইছি, এটাও একটা চার্জার। এটা হচ্ছে আমার ক্যামেরার চার্জারটা। হ্যাঁ, তো এই যে ক্যামেরার চার্জারটা আছে না, এখানে কিন্তু একটা সুন্দর কথা লেখা আছে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, কারণ আমি বলছি আমি আমার আজকের ক্লাসে বেসটা দেবো তোমাদেরকে, যে বেসটা তোমাদের কোনো টিচার এখন পর্যন্ত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও দিতে পারবে না। সো দেখো মজার বিষয়টা, এই যে দেখো তো এই চার্জারটার গায়ে কি লেখা আছে? হ্যাঁ, এই চার্জারটার গায়ে লেখা আছে ইনপুট এসি, এসি 100-220, রাইট? এবং দেখো 50-60 হার্জ, এবং নিচে দেওয়া আছে 0.25 অ্যাম্পিয়ার। আউটপুট দেওয়া আছে ডিসি 8.4V। এইটা কেন দেখালাম তোমাদেরকে? এইটা কেন দেখালাম? অ্যাজ এ তুমি একজন কিন্তু এখন ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, তুমি কিন্তু এখন ওই ক্লাস 9-10-এর বাবা পড়াশোনাতে নেই তুমি। আমার কথা বোঝো কিন্তু। আমি আমি চাইলেই যেতে পারতাম কিন্তু জেনারেল সেক্টর ওই তোমার এইচএসসিতে। আমি যাইনি কেন জানো? আমি চাইছিলাম যে আরে এই যে প্র্যাকটিক্যাল নাই জেনারেলে, হ্যাঁ, যেখানে প্র্যাকটিক্যাল নাই আসলে ওখানে ওগুলো করে লাভ কি আমার? সেই জন্য আমি ডিপ্লোমাতে আসছি, যাতে করে প্র্যাকটিক্যালি কাজটা শেখা যায়। তার কারণে আমি এই বিষয়টা দেখালাম। আজকে আমরা যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা করব, সেই ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য বা ট্রান্সফরমারগুলো দেখার জন্য বা রেকটিফায়ার দেখার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। সো এখানে তোমরা কি দেখলা আমি এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি এসি 100-220 ভোল্ট, এটা আমার চার্জারে লেখা আছে, এটা ক্যামেরার চার্জারে আমার লেখা আছে, এবং এখানে 550-60 হার্জ লেখা আছে, কোনো প্রবলেম নাই। আর আউটপুটে লেখা আছে ডিসি। দেখো এই এসি থেকে হয়ে গেছে কি? ডিসি, তাই না? মজার ব্যাপার কিন্তু এইটা, যে এসি থেকে ডিসি হয়ে গেছে কত ভোল্ট? দেখো 8.4 ভোল্ট, এবং অ্যাম্পিয়ার কত? অ্যাম্পিয়ার হয়ে গেছে এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার হয়ে গেছে। ভাইয়া এটার অর্থ কি? এইটার অর্থই হচ্ছে রে বোকা, এইটার অর্থই হচ্ছে যে আমরা আজকে যে রেকটিফায়ারটা করতেছি, এই রেকটিফায়ারের কাজই হচ্ছে এই এসিটাকে ডিসিতে রূপান্তর করা। এসিটাকে কি করা? ডিসি রূপান্তর করা। তাহলে এর আগে
এই ক্লাসটার আগে তুমি চিন্তা করতা যে পঞ্চম অধ্যায় পড়ে কি হবে, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আসো বা এই যে ডিপার্টমেন্ট সম্পর্কে যারা মানে লাইনে আসো, এই ডিপার্টমেন্টে সিভিল বা অন্য ডিপার্টমেন্টের কথা না হয় বাদই দিলাম, বা আমাদের যেহেতু চাকরির ক্ষেত্রে আমাদের যে কোনো কোশ্চেন হতে পারে, আমাদের এগুলো জানাটা জরুরি, ঠিক আছে, বাসা বাড়ির বিভিন্ন ক্ষেত্রে লাগবে। তো এখন এই যে তোমার এসিটাকে ডিসিতে রূপান্তর করার এই দুনিয়াতে কোটি 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 যন্ত্র আছে, কোটি কোটি যন্ত্র আছে। এখন এই কোটি কোটি যন্ত্রগুলোকে যদি তুমি নাই জানো যে এসি থেকে কিভাবে ডিসিতে নিয়ে আসবা, তাহলে তো হবে না ভাই, সম্ভব না। সম্ভব কি? কখনোই সম্ভব না। কারণ তুমি হুট করে এসি লাইন লাগাই দিবা, তোমার ফোনও বাস্ট হয়ে যাবে, তোমার টিভিও বাস্ট হয়ে যাবে, তোমার সব কিছু বাস্ট হয়ে যাবে। সো অর্থাৎ এক কথায় যন্ত্রাংশগুলো সবগুলোই আমাদের নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের যন্ত্রাংশগুলো যেগুলো চলে, আমি আগামী ক্লাসে বলছিলাম, সেগুলো কিন্তু টোটালি ডিসিতে চলে। সো এই ডিসিটা রূপান্তর করার জন্যই কিন্তু আমাদের এই রেকটিফায়ার নামে এক ধরনের পদ্ধতি রয়েছে। একটা মিনিট অপেক্ষা করো প্লিজ, একটা মিনিট, জাস্ট 1 মিনিট অপেক্ষা করবে, হ্যাঁ, একটা মিনিট অপেক্ষা করো। আমি হচ্ছে রো আচ্ছা সরি, আচ্ছা এখন দেখো, তাহলে আমি কি বললাম যে আমাদের এই এসিটাকে ডিসি করার জন্য কিন্তু আমাদের এই রেকটিফায়ারের প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। সো একটা মিনিট আমাকে আরেকটু সময় দিবা, আমি হচ্ছে মার্কার খুঁজতেছিলাম বাট পাচ্ছি না। আমি এইটাতে একটু কালি ভরাইনি, হ্যাঁ, কালকে থেকে এইটা দিয়ে ক্লাস নিচ্ছি, যার কারণে এটার কালিটা একেবারেই শেষের পথে। আচ্ছা তাহলে এবার আসো যে এই ভাইয়া, তাহলে এই এসিটাকে তাহলে ডিসি করার যন্ত্রটার নামই হচ্ছে কি? রেকটিফায়ার। আমার বানানে একটু ভুল হতে পারে, কোনো সমস্যা নেই, বানান তুই বাংলা যেভাবে ইচ্ছে সেভাবে লেখো, কোনো সমস্যা নেই। রেকটিফায়ার, এখন এই রেকটিফায়ারটা তৈরি করার বেশ কয়েকটা প্রসেস আছে। কি প্রসেস আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে এখানে এসি কারেন্টের এখানে কিন্তু কাজ হবে। এসি কারেন্টটা কি? এসি কারেন্ট তো বোঝো নাকি? এসি কারেন্টের যে ওয়েভটা সেটা কিন্তু প্লাস এবং মাইনাস এরকম হবে, কিন্তু এটাকে বলা হয় সাধারণত এসি। এটাকে কি বলা হয়? এসি কারেন্ট বলা হয়, ঠিক আছে। তো এসি কারেন্টের যে এই যে সাংকেতিক চিহ্নটা আছে, আমরা প্রথমত হচ্ছে এই এসিটাকে একটা ট্রান্সফরমারে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? একটা ট্রান্সফরমারে। ভালো করে একটু দেখো, আমি একদম প্র্যাকটিক্যালি বুঝে দেবো, সমস্যা নেই। ট্রান্সফরমারে নিয়ে গেলাম। এই এসিটাকে যখন আমি ট্রান্সফরমারে নিয়ে যাব, তখন এই ট্রান্সফরমার কি করবে? এই এসিটার যে ভোল্টেজ আছে, কত ভোল্টেজ? 220 ভোল্টেজ আছে না? সেই 220 ভোল্টেজটাকে কমিয়ে দেখো কত আনবে? এই যে 8.4 ভোল্টেজ বা আরও সামথিং কমায় নিয়ে আসতে পারে। মানে যখন আমার যে ডিভাইসের জন্য যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী হচ্ছে আমরা এই তোমার ট্রান্সফরমারটা ব্যবহার করবো। এখন এই ট্রান্সফরমারটা যখন আমরা ব্যবহার করলাম, তখন এখানে কি হচ্ছে? যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এখানে রেকটিফায়ার। রেকটিফায়ার। এবং এই রেকটিফায়ারটা কি করবে? এখানকার যে তোমার ভোল্টেজটা আছে বা কারেন্টটা আছে, সেই কারেন্টটাকে কিন্তু একটু ফিল্টার করবে। কেন ভাইয়া? কারণ এই ট্রান্সফার যেটা করে এখানে কিন্তু আমাদের যে কারেন্টটা আছে, এসিটা কারেন্টটা আছে বা ভোল্টেজটা আছে, কমিয়ে নেওয়ার পর এখানে যখন রেকটিফায়ারে আর কি পরিচালিত করা হয়, রেকটিফায়ার যখন কি করা হয়? পরিচালিত করা হয়। এখন রেকটিফায়ারটা কি একটু পরে বলতেছি, এর ভিতরে কিন্তু কাহিনী আছে। তো রেকটিফায়ারে যখন পরিচালিত করা হয়, তখন কিন্তু ওই কারেন্টটা রূপান্তর হওয়ার কথা কিসে?
এখানে আছে কি এসি, রূপান্তর হবে কি ডিসিতে না? ইয়েস ভাইয়া, ডিসিতে রূপান্তর হবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে যখন রেকটিফায়ার দিয়ে এই কারেন্টটা যাবে তখন কিন্তু এই রেকটিফায়ারে কিন্তু সম্পূর্ণ কারেন্টটা ডিসিতে রূপান্তর হয় না, এর মধ্যে দেখা যায় কিছু পরিমাণ এসি কারেন্ট থেকেই যায়, কিছু পরিমাণ এসি কারেন্ট থেকেই যায়। তো এই যে কিছু পরিমাণ যে এসি কারেন্টটা থেকেই যাচ্ছে, তাহলে ওই এসি কারেন্টটা যদি আমাদের ডিভাইসে কোনোভাবে অ্যাট্রাক্ট করে তাহলে আমাদের ডিভাইসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে ফোনটা আছে সেই ফোনে যদি আমরা এই যে চার্জার যেটা ব্যবহার করি, আমি একটু পরে কথা বলবো চার্জারের, সো এই চার্জারটা যদি ব্যবহার করি কখনো যদি ফোনে এসি কারেন্টটা চলে যায় তখন ফোনটার কি অবশ্যই ক্ষতি হবে। সো এই তোমার ডিসি এসিটা যেটা আছে মানে বেশি আছে সেটাকে আমরা কি করব, ফিল্টার করব। তো ফিল্টারের জন্য বেশ কিছু তোমার যন্ত্র আছে হাবিজাবি, সো ওই যন্ত্রগুলো আমরা ব্যবহার করতে পারি, তবে সেটা ওই পানির ফিল্টার না ভাই, এটা তোমার হচ্ছে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে তাদের জন্য, এটা পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের যে তোমার যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোর বাহ্যিক একটা ব্যবহার হবে এখান থেকে, ঠিক আছে। তো এরপর এই ফিল্টার হওয়ার পর তুমি চাইলে এই যে ভোল্টেজটা এখানে পাবা, ফিল্টার হওয়ার পর কি পাবা তুমি এখানে, ভোল্টেজ বা কারেন্ট। ফিল্টার হওয়ার পর তুমি ভোল্টেজ বা এই যে ডিসি কারেন্টটা পাবা। এখন এই ডিসি কারেন্টটাকে তুমি চাইলে কমা কিংবা বাড়া করতে পারো, ডিসি কারেন্টটাকে কি করতে পারো, কমা কিংবা বাড়াও করতে পারো। তো সেইটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, একটা ভোল্টেজ রেগুলেটর, এবং যেটার তোমরা যেটা তোমরা চতুর্থ অধ্যায়ে আর কি আলোচনা করা আছে, যেটা তোমাদের ভোল্টেজ রেগুলেটর, যেটা তোমাদের চতুর্থ অধ্যায়ে কি করা আছে, আলোচনা করা আছে আর কি। তো যাই হোক, সো এই হলো ভোল্টেজ রেগুলেটর আমরা ব্যবহার করলাম। এখন আমরা লাস্টে পাবো হচ্ছে আমাদের পরিশেষে হলো ডিসি আউটপুট। এই হলো আমাদের বিষয়, ঠিক আছে। সবাই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে বুঝছো কিনা আমাকে একটু জানাবা, সবাই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে বুঝছো কিনা আমাকে একটু জানাবা। এবং 1000 স্টুডেন্ট কি আজকে পূর্ণ হবে না? কেন, বেসিক ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বাদ দিলাম, বাকি আর অন্য ডিপার্টমেন্ট নাই বেসিক ইলেকট্রনিক্স? বাকি কি অন্য ডিপার্টমেন্টে বেসিক ইলেকট্রনিক্স নাই? সবার তো মোটামুটি ইলেকট্রনিক্স বেসিস সবার আছে। সো এত কম স্টুডেন্ট, আমার ক্লাসে এত কম স্টুডেন্ট আমি চাই না ভাই, আমার ক্লাসে তো মিনিমাম এখন 1000 স্টুডেন্ট হতেই হবে, ঠিক আছে। তো সবাই বুঝছো, ডান? ইয়েস অর নো? আমি বিষয়টাকে ক্লিনভাবে একদম সব ক্লিয়ার করে দেবো। সো আমাদের এই এসি কারেন্টটা এখানে প্রথমে আমাদের ট্রান্সফরমার নিয়ে যেতে হবে, তো ট্রান্সফারের চিত্র আমরা অঙ্কন করাবো, রেকটিফায়ার কি সেটাও দেখাবো। তাহলে এই যে রেকটিফায়ার থেকে ফিল্টারে যাবে, ফিল্টার থেকে কোথায় আসবে, ভোল্টেজ রেগুলেটর আসবে। এখন তুমি চাইলে ভোল্টেজ রেগুলেটরটা এখানে ব্যবহার করতে পারো, আবার কোনো ক্ষেত্রে এখন ব্যবহার নাও করতে পারো, ঠিক আছে। যেমন আমার ফ্যানের ক্ষেত্রে কি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করি না, ওরকম। তাহলে এখানে আমরা চাইলে আরও কিছু ব্যবহার করতে পারি, যেমন ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ভাগ করার ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার, এইটা ব্যবহার করতে পারি। এবং ফাইনালি হচ্ছে আমাদের এই যে ডিসি আউটপুট, ঠিক আছে। এখন আমি এখানে কিন্তু একটা সুন্দর, দেখো আমি এখানে কই গেল রে ভাই, এই যে সুন্দর একটা কিন্তু আমি এখানে একটা শক দেখতে পাচ্ছি। কি শক ভাইয়া? দেখো এখানে একটা সুন্দর আমি কিন্তু শক দেখতে পাচ্ছি, শকটা একটু ভালো করে লক্ষ্য করো, যদিও বা শকটা আরও বড় হইতো আর কি। আচ্ছা আমি এভাবেই দেখাই দিচ্ছি, তোমরা যখন খাতায় অঙ্কন করবে তখন তোমরা তোমাদের মতো করে সুন্দর করে অঙ্কন করবা। এই শকটা কিন্তু অতি সংক্ষিপ্ত ইনশাল্লাহ কালকে থাকার সম্ভাবনা রয়েছে। এই শকটা যে বলবে যে তোমার হচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তরের হচ্ছে যে প্রক্রিয়াটা আছে সেটা উল্লেখ করো বা ব্যাখ্যা দাও। তো আমি একটু তোমাদেরকে দেখাই যে আসলে কিভাবে লিখতে হবে। যেমন আমাদের টেকনিক্যাল বইয়ে হচ্ছে এভাবে দেওয়া আছে, শক করে সুন্দর করে, আশা করি তোমরা এরকম বক্স করতেই পারবা, এটা কোনো ব্যাপার না। সো এই যে দেখো এসি কারেন্ট, তারপরে এখানে ট্রান্সফরমার, রেকটিফায়ার, তারপরে ফিল্টার, তারপরে আছে ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ ডিভাইডার, তারপরে আছে কি আমাদের ডিসি আউটপুট। এবং ডিসি আউটপুটটা কিন্তু এসির মতো এরকম ওয়েভ করবে না, এরকম হচ্ছে প্লেন হবে, রাইট? সেরকম প্লেন হবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা কিসে বললাম, এই লাইনটা অবশ্যই আমাদের প্রত্যেককেই মুখস্থ আজকে করতে হবে, আজকে অবশ্যই করতে হবে। যারা এখনো করনি খাতায় চটপট লিখে উঠাই নাও, এটা চটপট উঠাই নাও, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আমরা অধ্যায়ের মোটামুটি ভালো এই জিনিসটা বুঝলাম। এখন আসো যে রেকটিফায়ারের যদি সংজ্ঞা চাই তখন আমরা কি দেব। রেকটিফায়ারের কিন্তু সংজ্ঞা আমাদের কিন্তু আসে, এটা ভাইয়া বইও আছে, বই থেকে তুমি নোট করে নিও, সমস্যা নেই, আমি মিশাই দিচ্ছি। তো রেকটিফায়ারের যদি সংজ্ঞা আসে তাহলে আমরা কি লিখতে পারি, যে ডিভাইস রূপান্তর করে
তাকে কি বলা হয়, এক এক কথায় রেকটিফায়ার বলা হয়। বইয়ে অনেক ক্ষেত্রে রেকটিফায়ার বানানটা যেমন দেওয়া আছে রেকটিফায়ার বলে, ঠিক আছে। সো কি লিখলাম, যে ডিভাইস এসি ইনপুটকে ডিসি আউটপুটে রূপান্তর করে তাকে রেকটিফায়ার বলে। এখন রেকটিফায়ারের তো সংজ্ঞা দিলাম, তাই না? ভালো করে বোঝো, কিন্তু আমি আবার বলতেছি, আমরা একটা মজার কাজ করতেছি কিন্তু এখানে। দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারে কিন্তু এখানে কি আছে, রেকটিফায়ার আছে, ঠিক আছে। সো ওই যে রেকটিফায়ারটা আছে, সেই রেকটিফায়ার আসলে কয় প্রকারের, এখন কিন্তু আমরা সেইটা দেখার চেষ্টা করব। ওকে, এই যে রেকটিফায়ার, আমরা কিন্তু এখন এই জিনিসটাকে নিয়েই টোটালি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন আমরা এই রেকটিফায়ার কয় প্রকারে চিনব, অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। আমরা রেকটিফায়ার মূলত দুই প্রকারে চিনব, একটা আছে হাফ ওয়েভ রেকটিফায়ার, এবং এইটা সবার মোটামুটি জানার কথা যারা রেগুলার ক্লাস করো, কারণ এগুলো তো প্র্যাকটিক্যাল ছাড়া অবশ্যই করাবে। আমাদের অনেক করেছিল প্র্যাকটিক্যাল, খুব ঝামেলা করতো যে ভাই তুই যদি প্র্যাকটিক্যাল না পারিস তোর নাম্বার গেছে। আমরা খুব ভয় পেতাম ওই স্যারটাকে। হাফ ওয়েভ আর একটা ফুল ওয়েভ, আর লিখলাম না। আবার ফুল ওয়েভের দুইটা প্রকারভেদ আছে, একটা আছে ব্রিজ আর একটা আছে সেন্টার ট্যাপ। সো দুইটা একই, এখানে খুব একটা পার্থক্য নেই, সেন্টার ট্যাপ, ঠিক আছে। এই হলো বিষয়। তাইলে আমরা রেকটিফায়ার কয় প্রকার, হাফ ওয়েভ ফুল ওয়েভ দুই প্রকার, এবং হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ হচ্ছে দুই প্রকার, ব্রিজ আর একটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। এগুলো কিন্তু কালকে অতি সংক্ষিপ্ত আসার জন্য মানে উপযোগী আর কি। সো সবাই একটু ভালো করে এটা পড়ার চেষ্টা করবা। এখন আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে কোনটা ভাইয়া? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই এই ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন কালকের পরীক্ষা ইনশাল্লাহ হয় এই ব্রিজ আসবে অথবা এই সেন্টার ট্যাপ আসবে, দুটোই যেহেতু সেম, আমি দুটো রুলসই শিখাই দেবো, আপনারা একটা পড়বেন হয়ে যাবে। এখন অনেকে আছেন কি এখানে, কেন জানি আপনারা নোট খোঁজেন আর নোটটা দেখে কেন জানি মুখস্থ করার চেষ্টা করেন। আমি কখনোই আপনাদের কাছে এটা অ্যাকসেপ্ট করি না। আমার স্টুডেন্ট যারা আছো, তোমরা যে নোটটা খোঁজো, হ্যাঁ ঠিক আছে নোট খোঁজো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা কি নিজেরাও নোট করতে পারো না? আমি এই যে ক্লাসটা আজকে যে বলতেছি মুখে মুখে, মানে কি তোমাকে বুঝাই দিচ্ছি, তো তুমি আসলে কি বুঝছো বলো দেখি? তুমি যেটা বুঝছো সেটা কি হাতে হাতে লিখতে পারবা না? লিখতে পারবা না হাতে হাতে? তোমাকে একটা সিনেমা দেখতে বললে, গোপাল ভাঁড়ের কার্টুন দেখতে বললে খুব পারো ওটাতে। ফ্রি ফায়ার খেলতে গেলে খেলেগা ফ্রি ফায়ার, কায় কাকে মারছে খুব জানো, মনে আছে খুব, কিন্তু আজকে কি ক্লাস নিয়েছি কি করাইছি সেটা মনে নেই আর, নাকি? সো নোটের বিষয়টা হচ্ছে, দেখো ব্যক্তিগতভাবে নিলে সেটা বেশি মনে থাকে, আর যদি সেটা আমার উপর সাইড দাও আমার বেশি মনে থাকবে ভাই, এটাই হলো বাস্তব কথা। তো সেই জন্য কী করবা, দেখো আমি যদি তোমাদেরকে এটা বুঝাই দিই, দেখো হাফ ওয়েভটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, মুখে মুখে বলে দেবো যে কীভাবে লিখতে হবে, আবার ফুল ওয়েভটাকেও আমি বলে দেবো মুখে মুখেই। এখন তোমাদের দায়িত্ব হবে যে তোমাদের নোটটা তোমাদের নিজেকেই বুঝে বুঝে করতে হবে, তাহলে দেখবে যে পড়াশোনাটা তোমার কাছে খুব ইজি। কতদিন আর নোট খুঁজে বেড়াবা বলো? নিজের উপর একটু হলেও মানে দাঁড়াতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে এবার আসো আমরা তাহলে হাফ ওয়েভটা দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে আমরা ফুল ওয়েভটা একটু ব্যাখ্যা করব। ওকে, সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাবা, সবাই এতটুকু বুঝছো আমাকে একটু জানাবা। এই একে কি পূরণ হয়েছিল রে আমার, একের স্বপ্নগুলো আমি চাচ্ছিলাম যে আমাদের প্রত্যেকটা ক্লাসে এক এক করে থাকবে ইনশাল্লাহ স্টুডেন্ট, ঠিক আছে? সবাই বুঝছো তো নাকি? ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার? ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাস 8টার মধ্যে শেষ করে দেবো সব, সমস্যা নেই, আপনাদের রিভিশন যথেষ্ট সময় পাবেন আপনারা, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। ওকে ভাই, থার্ড সেমিস্টার ডিপার্টমেন্টের কোর্স নিব শুধু, না করেন না সিভিল আপনাদের তো নর্মালি এমনিতে থার্ডের তো কোর্স অবশ্যই নেওয়া উচিত, কারণ থার্ডের তো সব ডিপার্টমেন্ট সাবজেক্ট। আসলে এর সেকেন্ড সেমিস্টারটা যতটা তোমাদের কাছে ইজি, থার্ড সেমিস্টারটা তার চেয়েও দ্বিগুণ মানে কঠিন আর কি, ঠিক আছে? থার্ডে রয়েছে ডিপার্টমেন্ট দিয়ে ভর্তি। এখন পাইছিল এই যে একটা করে ডিপার্টমেন্ট, আগে এখন থার্ডে গিয়ে পাবো 2 থেকে 3টা। যেমন সিভিল যারা আছে এখানে, আমার 2টা ক্লাস পাবো থার্ডে, সার্ভিং পাবো, স্ট্রাকচার মেকানিক্স পাবো। সার্ভিংও আছে ডুয়েট অ্যাডমিশনে, তোমার স্ট্রাকচার মেকানিক্স আছে ডুয়েট অ্যাডমিশন। ঠিক তেমনই আমাদের এখানে যারা কম্পিউটারে আসো, কম্পিউটারের ক্ষেত্রেও সেম কাহিনী, যারা ইলেকট্রিক্যাল আছে ওখানেও কিন্তু সেম কাহিনী রয়েছে, ঠিক আছে? তো হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমরা এখন তাহলে প্রথমে একটু আলোচনা করে দিই। দেখেন তাহলে এখানে একটু মজা আছে কিন্তু, দেখেন কি মজা ভাইয়া, দেখো মজাটা দেখো। আমরা কি তৈরি করতেছি বল দেখি ভাই? আমরা তো রেকটিফায়ার তৈরি করতেছি, হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? তো হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে গেলে কি কি ছিল জানি, আমি একটু শর্টকাটে লিখি না হয়। এসি ছিল ভাইয়া,
তারপরে কি ছিল ভাই, ট্রান্সফরমার ছিল, তারপরে কি ছিল রেকটিফায়ার ছিল, রাইট? এরকমটাই ছিল মোটামুটি। আমি বলছিলাম কি এই তিনটা হলেই কাজ ওকে আর কি। সো আমাদের প্রথমে কি নিতে হবে, এসি কারেন্ট নিতে হবে, রাইট? সো আমার এই যে আমার ইনপুটটা আছে সেই ইনপুটে আমি মনে করি এখানে এসি কারেন্ট আমি ব্যবহার করলাম, ঠিক আছে? আমি ইনপুটে কি ব্যবহার করলাম, এসি কারেন্ট ব্যবহার করলাম। আচ্ছা একটা মিনিট দাও দেখি, এরা হচ্ছে এসি কারেন্টটা, আচ্ছা আচ্ছা আমি এখানে চাইলে এমনিতে নর্মালি লিখতে পারি যে তোমার হচ্ছে এসি কারেন্ট, এভাবে প্রতীক না দিয়ে তুমি লিখতে পারো যে তোমার হচ্ছে এখানে এসি ইনপুট, এসি ইনপুট। ওকে ভাইয়া, এখন দেখো তো আমার এখানে এসি দেওয়ার পর কি চাইছে, ট্রান্সফরমার চাইছে। ট্রান্সফরমার চেনো তো নাকি? না ভাইয়া চিনি না, খুব ভালো কথা, তুই চিনিস না জন্যই তো তোকে পড়াবো আমি। দেখ ট্রান্সফর হয় দুই প্রকারের, কয় প্রকারের? দুই প্রকারের। এবং তোরা এখানে ইলেকট্রিক্যাল কে কে আছে, আমি এবার তোদেরকে ধরবো যে তোদের ইলেকট্রিক্যাল স্যার তোদেরকে আসলে কী শিখেছে এতদিন। আজকে আমি তোদেরকে ধরবো, আজকে তোদেরকে ধরবো। দেখ এইটা একটা হয়, আরেকটা হয় ঠিক এরকম। বল তোদের আজকে ইলেকট্রিক্যাল স্যার কী কী শিখেছে আমি একটু বলি, মানে ধরি, তোদেরকে ধরি। আচ্ছা বল প্রথমটার নাম কি আর দ্বিতীয়টার নাম কি? যদি ট্রান্সফরমার চিনিস তাহলে বলবি যে প্রথমটার ট্রান্সফারের নাম কি আর দ্বিতীয়টার ট্রান্সফারের নাম কি হবে। এখানে প্রতীকটা দিয়ে দিচ্ছি ভালোভাবে, ঠিক আছে? ভালো করে একটু লক্ষ্য করে দেখো, এবং এবং এটাও বলবি, নিচে কি দেখা যায়, কতটুকু দেখা যায়, অনেকটাই দেখা যায়। তোমরা এটাও বলবা যে আমার এই ট্রান্সফারের নাম কি, দেখি কেমন পারো। বইয়ে মনে হয় এমন ট্রান্সফার দেওয়া আছে নাকি, দেখি বইয়ে থাক, প্রায় এমন দেওয়া আছে, আমাদের নাই, যাই হোক। তো বলো কোনটার নাম কি ট্রান্সফরমার? হ্যাঁ আচ্ছা, স্টেপ ডাউন স্টেপ আপ, আচ্ছা গুড গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে এবার বলো, তোমরা যেহেতু বলেই ফেলছো অনেকে যে এটার নাম কি, স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। সো স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ কি আর স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কি? সো আমি একটু ট্রান্সফারটা তাহলে অঙ্কন করবো এখানে। হ্যাঁ, অঙ্কন করার আগে তোমাদের একটু বললাম যে বলো দেখি, তোমরাই আমাকে বলো, এটা একটু বড় করে অঙ্কন করি, তোমরাই আমাকে বলো যে আসলে কোন ট্রান্সফরমারের কি কাজ। বেশি না দিই, কোন ট্রান্সফরমারের আসলে কি কাজ। দেখো আমি এখানেও কি ট্রান্সফরমার অঙ্কন করছি কিনা, একই জিনিস, কোনটা, এই যে এইটা। তোমরা বলো দেখি স্টেপ ডাউনের কি কাজ আর স্টেপ আপের কি কাজ। আচ্ছা ভাইয়া, নিচেরটা হচ্ছে সেনার ট্রান্সফরমার, একেবারে নিচেরটা। নিচেরটা নিচেরটা আচ্ছা একটু পরে বলতেছি নিচেরটা কি। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন লাইভ আমি নেব, সেই লাইভটাতে যদি বেশি স্টুডেন্ট থাকে, যেমন মনে করো 1-এর উপরে থাকে বা 2-এর উপরে থাকে লাইভে স্টুডেন্ট, সো তখন কিন্তু একটা লাইভে শুধু তুমি একাই স্টুডেন্ট থাকো না, কিন্তু তখন ওই লাইভটা ফেসবুক কি করে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেয়। এখন এই পাঠানোর ফলে হয় কি যে এখানে মানে আমাদের স্টুডেন্ট ব্যতীত অনেক পার্সন আছে যারা হচ্ছে অযথা কমেন্ট করে বা উল্টাপাল্টা কমেন্ট করে। সো তোমাদের কাজ হবে কি, তাদের প্রতি কোনো রকমের কথাবার্তা না বলে, তারা কি করে করুক, আমি যদি তোমাকে কোশ্চেন করি তুমি সেটারই উত্তর দিবা। সে কি করলো না করলো, খারাপ কথা আমাকে বললো, আমাকে গালি দিল, আমি তাকে আমার স্টুডেন্ট বলে মনে গণ্য করি না আর কি, কারণ আমার স্টুডেন্টের বৈশিষ্ট্য কখনোই এরকমটা হবে না, ঠিক আছে? কাউকে বদনাম দেওয়া আমার স্টুডেন্টের বৈশিষ্ট্য না, ঠিক আছে? সো ওইসব বিষয় বাদ দাও, তোমাদেরকে আমি যেটা কোশ্চেন করবো তোমার সেটাই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি স্টেপ ডাউন ট্রান্সফরমারের তোমাদের বলছিলাম যে কাজ কি, তাই না? স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে যে আমাদের যে হাই ভোল্টেজটা আছে, হাই ভোল্টেজ, হাই মানে কি রে, এই যে আমার এই যে একটু আগে যে চিত্রটা আমি এখানে অঙ্কন করছিলাম,
এখানে কত ভোল্টেজ 220 থেকে 100 ভোল্টেজ। তো এই যে হাই ভোল্টেজ মনে করি এখানে 220 ভোল্ট আছে, তো এই 220 ভোল্টটাকে এইদিকে 5 ভোল্টে রূপান্তর করবে। এইটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ। এবং আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমারগুলো কিন্তু বিভিন্ন ধরনের যে আমাদের ছোটোখাটো যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয় আর কি, চার্জিংয়ের ক্ষেত্রে বলো আর কি। আর স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কী হবে, যে এটা কী করবে, হাই ভোল্টেজে রূপান্তর করবে আর কি, ঠিক আছে, উল্টাটা হবে, ঠিক আছে। এখন এই যে আমার 220 ভোল্টটাকে আমি যদি 5 ভোল্টে রূপান্তর করি, সেটার কাজ হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের। এবং আমরা রেকটিফায়ার অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি, রেকটিফায়ারে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা এসি কারেন্টটাকে ডিসিতে রূপান্তর করতে চাচ্ছি। আমরা এসিটাকে কি করতে চাই, ডিসিতে রূপান্তর করতে চাই। এখন এসিটাকে ডিসিতে রূপান্তর করতে গেলে আমরা দেখলাম যে আমাদের ওখানে একটা ট্রান্সফরমার প্রয়োজন পড়বে। এখন ওই ট্রান্সফরমারের কাজ কি হবে, যে কিনা বাসা বাড়িতে আমাদের যে ভোল্টেজটা আছে, বাসা বাড়িতে কত ভোল্টেজ আসে 220 ভোল্ট। এখন ওই বাসা বাড়ির ভোল্টেজ 220টাকে কি করতে হবে, সে আর কি কমাবে। সে যখন কমিয়ে ফেলবে বা কমিয়ে আনবে 220 ভোল্টটাকে, তখন সেটাই কিন্তু পরবর্তীতে আমাদের কি ডিসি ভোল্টেজ বা কারেন্টে রূপান্তর হবে। তবে এখন না, একটু পরে বলতেছি বিষয়টা কি। তো এখানে তাহলে আমি যদি এখানে এসি ইনপুট দেই, তাহলে এই সাইডে আমার তাহলে কি হবে, এই সাইডে তোমাদেরকে আমি কোশ্চিনটা করি, এইদিকে যদি 220 ভোল্ট দেই, ধরলাম যে এইদিকে 5 ভোল্ট পাওয়া যাবে। কিন্তু এই 5 ভোল্ট এসি নাকি ডিসি, এসি নাকি ডিসি, এই 5 ভোল্ট এসি নাকি ডিসি, এটার অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। এই 5 ভোল্ট এসি হবে নাকি ডিসি হবে, বলো। এই 5 ভোল্ট এসি হবে নাকি ডিসি হবে? বলেন, এই 5 ভোল্টটা আমরা এসি বলবো নাকি ডিসি বলবো? আচ্ছা, এসি লিখছেন অনেকেই, ডিসি লিখছেন। ডিসি, ওকে, ভেরি গুড ডিসি, ভেরি গুড। যারা ডিসি লিখছো ভেরি গুড। তাহলে কি হবে, ডিসি হবে, তাই না? কারণ এইদিকে কারেন্টটা এইদিকে কি হয়েছে, ডিসিতে রূপান্তর হয়েছে নাকি ডিসিতে, তাই তো? ইয়েস, ডিসি কারা? ইয়েস ডিসি। আহাম্মকের দল, ডিসি হবে, এসি হবে? হ্যাঁ, ডিসি হবে, ওটা এসি হবে। এইদিকে 220 ভোল্টের এদিক গিয়ে এটা এসি কারেন্টেই রূপান্তর হবে, এটা এখনও ডিসিতে রূপান্তর হয়নি। ট্রান্সফরমারের কাজ কখনোই এসিকে ডিসিতে রূপান্তরের নয়। আমি একটু আগে আপনাদের জিজ্ঞেস করছি যে ট্রান্সফরমারের কাজ কি, ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজকে আপ কিংবা ডাউন করা, নট এসি থেকে ডিসি। তাহলে আমার এখানে আমি কি করছি, খালি এই এসি কারেন্টটাকে কম ভোল্টেজে রূপান্তর করছি, এসি কারেন্টটাকে কি কম ভোল্টেজে আমি রূপান্তর করছি। এবং এখানে দেখা যায় কারেন্টের মানও অনেক কম পাওয়া যাবে। এবং আমি যদি এই সাইডটা হাত দিয়ে ধরে রাখি আর কি, এই সাইডটা যদি আমি হাত দিয়ে ধরেই নেই, তাহলে আমি কিন্তু কারেন্ট শর্ট খাবো না। কিন্তু আমি যদি এই সাইডটা হাত দিয়ে ধরে নেই, আমার ইন্না নীলা অবস্থা, এই যে চুল আমার খাড়া হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি হাত দিয়ে ধরি এই সাইডটা, ঠিক আছে? তাহলে এই সাইডে কারেন্ট শর্ট খাবো না, কারণ এই সাইডে কি রয়েছে, এসি কারেন্ট রয়েছে, তবে সেটার মান অনেক কম রয়েছে। আর এই কারেন্টটাকে এবার আমাদেরকে ডিসিতে রূপান্তর করার জন্য আমাদের লাগবে হচ্ছে এক ধরনের রেকটিফায়ার। এক ধরনের কি লাগবে, রেকটিফায়ার লাগবে। একটু দেখাই দিই, দেখেন, সেই রেকটিফায়ারটাই হচ্ছে আমাদের ডায়োড। এই হলো ডায়োড, যে ডায়োডটাকে আপনি এই যেখানে গোল আকার দিয়ে রাখছি, যাকে বলছিলাম যে এসিকে সে ডিসি করতে সাহায্য করে। সো এই ডায়োডটা কি করতেছে, এখন এই দিকে যে আমাদের এসি কারেন্টটা আছে, যেই কারেন্টটাকে আমরা সাধারণত এইভাবে নাম দিতে পারি, পরবর্তীতে আমরা প্রমাণের ক্ষেত্রে দেখবো অবশ্য। আর এটা হচ্ছে আইএম কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট, আর এখানকার হচ্ছে এটা ভিএম কারেন্ট, ঠিক আছে? পরবর্তীতে আমাদের কিন্তু দক্ষতার মেয়াদ আছে, তো সেই দক্ষতার মেয়াদে কিন্তু এইটা আইএম আর এটা হচ্ছে ভিএম, ওকে? সো যাই হোক, আর এই ডায়োডে এটাকে পজিটিভ প্রান্ত বলে, এটাকে নেগেটিভ প্রান্ত বলে, এটা কালকে আমরা দেখিয়েছি। তো এই ডায়োডটা কি করবে, এখানকার যে এসি কারেন্ট আছে সেইটাকে কিন্তু এখানে এবার ডিসিতে রূপান্তর করবে। এইবার হচ্ছে আমরা এখানে সুন্দর করে আমাদের যে ফোন আছে, কি ফোন জানি আমাদের, আইফোন, সরি আমফল হইল মনে হয়। আচ্ছা হোক, যে ফোনে হোক, আইফোন হোক আর আমফল হোক, চার্জ দিতে পারবো আমি, ঠিক আছে? এটাকেই আমরা সাধারণত কি বলে থাকি, হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট। এটার নাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের
সার্কিট, এবং বইয়ে হচ্ছে সেটাকে সুন্দর করে মানে ঘষা মাজা করে করে কি করছে জানো, বইয়ে হচ্ছে ঘষা মাজা করে, এখানে তো আইফোন দেয় নাই, আইফোনের পরিবর্তে কি দিছে, আইফোনের পরিবর্তে মনে করো যে আইফোনে কি থাকে, একটা রোধ থাকে না, মানে আইফোনেরও কিন্তু একটা বাধা আছে, আইফোনে যে আমি চার্জ দেবো ওটারও একটা বাধা থাকে নিজস্ব, তাহলে সেই বাধাটাকে এখানে আর কি উল্লেখ করা হয়, সেটা হচ্ছে আরএল, মানে হচ্ছে কি লোড রেজিস্ট্যান্ট। লোড লোড মানে কি মনে রাখবা যে এই যে লোড রেজিস্ট্যান্ট আরএল, আরএল মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এখন এই লোড রেজিস্ট্যান্স মানে কি, তোমার সেটা মোবাইল হতে পারে, ফ্যান হতে পারে, তোমার টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাতি হতে পারে, ওগুলোকে সাধারণত বলা হয় লোড রেজিস্ট্যান্স। ওকে, সো এই হলো বইয়ের বিষয়, বইয়ে হচ্ছে সুন্দর করে এগুলো দেওয়া আছে, আমি এখানে যে মানুষের আর্ট করছি এগুলো না, এগুলো নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এই হলো বইয়ের চিত্র, এগুলো কিচ্ছু নাই, 220 320 কিছু নাই, এসি টেসি এগুলো কিচ্ছু নাই অবশ্য, শুধু দেওয়া আছে এই যে চিত্র, কি দেওয়া আছে, এই হলো আমাদের চিত্র, এই হলো আমাদের চিত্র, এই হলো বইয়ের চিত্র, ঠিক আছে? বলেন সবাই সুন্দরভাবে বুঝছেন কিনা বলেন দেখি, ক্লাসটা মজা নিয়ে বুঝছেন কিনা বলেন, আপনাদের কি বুঝতে কারো মাথায় খুব একটা প্রবলেম হয়েছে কিনা আমাকে বলবেন, বিন্দু মাত্র প্রবলেম হয়েছে যে এখানে কি ঘটনা ঘটছে, এখানে আশা করি বিন্দু মাত্র কারো প্রবলেম ঘটার কথা না, যদি ঘটে তাহলে এখানে ঘটছে, ভাই এটা কই থেকে আসলো, কারণ তুই কালকের ক্লাসটা করিস নি, তোর সেই জন্য এটা গন্ডগোল করছে, তুই যদি কালকের ক্লাস করতি তোর কাছে এটা কোনো ব্যাপারে না, ঠিক আছে? তো সবাই এটা বুঝতো কিনা এখন বলো, ডান লেখো। এবার আমরা হচ্ছে এইটা কেন হাফ ওয়েভ বা এটার নাম কেন হাফ ওয়েভ রেকটিফায়ার রাখা হয়েছে আমরা সেটা এখন একটু প্রমাণ করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই নামাজের তো সময় দেবো, হ্যাঁ নামাজের কি আজান দিয়ে দিছে? আমাদের এখানে তো মনে হয় 7:45, যদি তোমাদের আজান দিয়ে থাকে তাহলে আমাকে বলতে পারবো, সমস্যা নেই ভাই, নামাজের যদি সময় দিয়ে থাকে অবশ্যই আমি তোমাদেরকে টাইম দেবো ভাইয়া, কোনো প্রবলেম নাই। ইয়েস ক্লিয়ার, সবাই ক্লিয়ার লেখো ভাই। আমরা তাহলে এটা শেষ করি, হ্যাঁ আমরা তাহলে এই যে এটা শেষ করে দিই, হাফটা শেষ করে দিই, তাহলে হাফটা তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ তাহলে আমি হাফটার আরেকটা চিত্র আমি একটু উপরে অঙ্কন করে দিই, আপনাদেরকে বুঝাই দিই টোটাল বিষয়টা, এগুলো আমাদের লাগবে না আর আপাতত, এই বিষয়গুলো আমাদের আর কি লাগতেছে, এই বিষয়গুলো আমাদের আর লাগতেছে না। তবে হ্যাঁ, তবে আমি যে এই যে চার্জারের যে বিষয়টা লিখছিলাম, বলো তো এখন তোমরা এটা প্র্যাকটিক্যালি সবাই বুঝতে পারছো কিনা, বা প্র্যাকটিক্যালি যদি তোমাকে কোনো দিন চাকরিতে এটা কোশ্চেন করা হতো যে স্যাররা তোমাকে একটা চার্জার দিয়ে দিয়েছে হাতে, চার্জার দিয়ে হাতে দিয়ে বলছে যে দেখো তো এই যে চার্জারের গায়ে, এই চার্জারটার গায়ে যে এই যে এখানে যে ইনপুট লেখা আছে কত 100 200 কত 40 ভোল্ট, আর এখানে দেওয়া আছে ডিসি এত, এটা অর্থ কি বোঝো? দেখো এখানে আমরা ব্যাখ্যাটা এইভাবে করতে পারি যে স্যার এখানে এসি দেওয়া আছে কত 100 থেকে 220 ভোল্ট, আমি যদি এই ভোল্টেজটা যদি আমি মানে 90 করে দিই, 90 যদি করে দিই তখন কিন্তু যতই চার্জার লাগাই না কেন ফোনে চার্জ খুব একটা হবে না, ফোনে চার্জ খুব একটা হবে না, ঠিক আছে? সো আমাদের কিন্তু এই বিষয়গুলো একটু ভালোভাবে ধারণা রাখা উচিত বলে আমি মনে করি আপনাদের। তো ঠিক আছে ভাই, ওকে চলে চলো এবার হচ্ছে আমরা আরেকবার একটু চিত্রটা অঙ্কন করি, তাহলে এটা হবে আমাদের এসি ইনপুট। ওকে ভাই ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা যেটা করব এখানে, আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করছি সেই চিত্রে যে কারেন্টটা ফলো করতেছে, কি কারেন্ট ফলো করতেছে এখানে? এসি কারেন্টটা ফলো করতেছে, রাইট? সো সেই এসি কারেন্টটা এই দিকে কিভাবে ফলো করতেছে সেটার আমরা এখানে একটা চিত্র অঙ্কন করব, এখানে আমরা একটা কি অঙ্কন করব? চিত্র অঙ্কন করব এখানে, ঠিক আছে? সো এই চিত্রে আমরা এখানে দেখব হচ্ছে আমাদের এসি কারেন্ট, এখানে দেখব কি কারেন্ট? আমাদের এই এসি কারেন্টটা দেখব আমরা এখানে, ঠিক আছে? এসি কারেন্ট দেখব, আর নিচে আমরা কি দেখব? নিচে আমরা সেই কারেন্টটা ধর্ম দেখব, যে সেই কারেন্টটা আসলে ধর্মটা এখানে কি হচ্ছে, অর্থাৎ ডিসি কারেন্ট আমরা দেখবো আর কি, ঠিক আছে? সো আমরা এখন এই যে ওয়েভটা অঙ্কন করছি, এই ওয়েভটা কিন্তু বুঝতে হবে, কি বুঝতে হবে ভাইয়া? আমি কিন্তু এইটা দ্বারা এই এসি কারেন্টটাকে বোঝাচ্ছি, এই এসি কারেন্টটাকে এই ওয়েভ বোঝাচ্ছি, হ্যাঁ? তাহলে এই কারেন্টটা এখানে ইনপুটে আছে, তো আউটপুটে কি রেজাল্ট দিবে সেটা আমাকে দেখতে হবে। সো আমি এইটাকে সাধারণত বলে থাকি পজিটিভ হাফ সাইকেল, আর এইটাকে বলে থাকি নেগেটিভ হাফ সাইকেল। এখন অনেকে জিজ্ঞেস করেছে ভাই এইটা আবার কি জিনিস? সো আপনাদের এই পজিটিভ মানে হচ্ছে,
পজিটিভ মানে হচ্ছে, আমি যদি পজিটিভ হাফ সাইকেলের কথা বলি, তাহলে কারেন্টটা আমি যদি এইটাকে পজিটিভ ধরে নিই, কারেন্টটা আমাদের এই দিক দিয়ে ফলো করবে প্রথমত, ঠিক আছে। আর আমি যদি নেগেটিভের কথা চিন্তা করি, তাহলে কারেন্টটা আমার এই দিক দিয়ে একবার ফলো হবে, অর্থাৎ এই সাইড দিয়ে ফলো হবে, ঠিক আছে। তো আমরা তাহলে প্রথমে যেহেতু দেখতেছি পজিটিভ কি আছে, ওয়েভ আছে, তো পজিটিভ ওয়েভের ক্ষেত্রে কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে কারেন্টটা। সো পজিটিভ ওয়েভের ক্ষেত্রে কারেন্টটা যখন এই দিক দিয়ে যাবে, তখন দেখো তো এই যে ডায়োডটা আছে, সেই ডায়োডটা কি বায়াসে আছে, ফরওয়ার্ড না রিভার্স? এখন অনেকের এই কথাটা শুনে মাথা বা দুনিয়া উল্টে গেছে, ভাই বলেন কি ফরওয়ার্ড কি আবার রিভার্স কি, তাই না? ফরওয়ার্ড কি আবার ফির রিভার্স কি? এখন আমাকে বলবো যে ভাই আপনি খুব খারাপ পড়ান, কি রে ভাই, ফরওয়ার্ড বা হচ্ছে কি রিভার্স, কোনটা, তাই না? শোনো ভাই, আমি খারাপ পড়াই না, এগুলো অলরেডি 3 অধ্যায়ে পানি করে দিয়েছি। সো ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে, দেখো যে যদি এরকম থাকে আর কি, বা আমরা যদি এই পজিটিভের সাথে যদি চিন্তা করি, এই পজিটিভের সাথে যদি এরকম পজিটিভ থাকে, পজিটিভের সাথে যদি এরকম কি থাকে, পজিটিভ থাকে, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, মনে থাকবে। আর এই সাইডটা তো নেগেটিভ, তাহলে এই সাইডটাও কি নেগেটিভ, তাহলে এই নেগেটিভের সাথে কি এইদিকে নেগেটিভটা সংযুক্ত আছে কিনা, তাহলে মাথায় রাখবা যে ফরওয়ার্ড মানে কি, ফরওয়ার্ড মানে হচ্ছে ভাই পজিটিভ, ঠিক আছে। আর রিভার্স মানে কি, পজিটিভ নেগেটিভ, এটা মনে রাখতে হবে শুধু, তাহলে হবে, ঠিক আছে। তাহলে এখন এইটা ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে, তার মানে কি কারেন্ট ফলো হবে কিনা, কারেন্ট কিন্তু ফলো হবে, অর্থাৎ এই দিক দিয়ে কারেন্টটা কিন্তু যাবে। তো এই দিক দিয়ে কারেন্ট গেলে কি হবে, আমার এইদিকে যে ফোনটা থাকবে বা লাইটটা থাকবে সেটাও জ্বলে উঠবে ইনশাল্লাহ। তাহলে জ্বলে উঠলে কি হবে, এই দিক দিয়ে কারেন্টটা বাকি যে নেগেটিভে আছে সেটাতে চলে আসবে। তার মানে কি আমরা এই দিক দিয়ে একটা কারেন্ট বা ওয়েভ একটা কিন্তু পাবো, এই যে একটা হলো হাফ ওয়েভ পাবো আমরা, ঠিক আছে। তো ডিসির ক্ষেত্রে আমরা সাধারণত হাফ ওয়েভ দিলাম। তাহলে এবার আমাদের পরের যে নেগেটিভ সাইকেলটা আছে, আমরা এটা পজিটিভের জন্য পেলাম একটা, এবার আসো নেগেটিভের জন্য। তাহলে নেগেটিভের আমি যদি এটার নাম দিই, এটার নাম দিলাম কি D1, এই যে ডায়োডটার নাম দিলাম D1, তাহলে এখানে আমি দিলাম D1। এবার যখন আমি নেগেটিভ দেবো, এটার অর্থ হবে যে এখানে মাইনাস আসবে আর এখানে কিন্তু পজিটিভ চলে আসবে, মানে উল্টায় যাবে। তাহলে পজিটিভ দিক দিয়ে আমরা জানি যে কারেন্ট ফলো হয়, তাহলে আমি যদি কারেন্টটা এবার এই সাইড দিয়ে ফলো করতে চাই, তাহলে কি দেখতেছি পজিটিভ, কিন্তু ডায়োড তো ভাই ঘুরতেছে না, ডায়োড তো সেমই আছে। তাহলে পজিটিভ নেগেটিভ থাকলে কোন বায়াস, পজিটিভ নেগেটিভ থাকলে হচ্ছে রিভার্স বায়াস, পজিটিভ নেগেটিভ থাকলে কি বায়াস, রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে কারেন্ট যাবে, কারেন্ট কিন্তু আর যাবে না বা ফলোই হবে না, তাহলে এটা একটা ফাঁকা। সেমভাবে আমি যদি আবার এই পজিটিভ সাইকেলকে নিয়ে চিন্তা করি, তাহলে আবার এখানে একটা হবে, আবার এখানে নেগেটিভ এখানে হবে না, আবার এখানে একটা হবে। তাহলে এই হলো আমাদের হচ্ছে কি বলে হাফ ওয়েভ রেকটিফায়ার আর কি, হাফ ওয়েভ রেকটিফায়ার ডায়াগ্রাম। সো আপনারা যেটা করবেন, আমি অলরেডি মনে হয় যে হাফ ওয়েভ রেকটিফায়ারের যে আপনাদের যে গঠনের যে লেখার বিষয়টা, সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে কিন্তু আমি সুন্দর করে যে কার্যপ্রণালী, এটা কিন্তু সুন্দর করে এখানে সাবমিট করে দিয়েছি, রাইট? সো আপনারা চাইলে এটা পড়ে নেবেন, ভিডিওটা শেষে নিতে পারেন, কিংবা আমি দেখাই দিচ্ছি, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো সবাই বুঝছো হাফ ওয়েভটা কি বলেন? এখানে যত স্টুডেন্ট আছে সব কয়টাই বুঝছো এই হাফ ওয়েভ কি রেকটিফায়ার, সব কয়টাই বুঝছো কিনা বলো? ক্লাস কি ভালো লাগতেছে বলো, ক্লাস কি ভালো লাগতেছে বলো? এভাবে পড়ালে চলবে নাকি আরো কি বলবো, ভাই আরো লাগবে আমাকে? তো ক্লাস কি ভালো লাগতেছে বলো? ওকে, নাকি আরো স্পিডে যাবো বলো, আরো ফাস্ট যাবো? ওকে ভাই, কমন অলরেডি আমি দিয়ে দিছি, হ্যাঁ শেষে কমন না, আমি যা করাচ্ছি সেগুলোই কমন, মাথায় রাখবা। আমি যা করাই ক্লাসে কোনো কিছু আজাইরা জিনিস করাই না, যা করাই সব কমন। তো আমরা যদি হাফ ওয়েভটা বুঝতে পারি, এখন হাফ ওয়েভের একটু বর্ণনাটা মুখে মুখে আমি বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা আপনাদের অনেকের জন্য একটু সুবিধা হবে আর কি। সো হাফ ওয়েভের বর্ণনাটা একটু বলতেছি মুখে মুখে, দেখো। সো আমরা এখানে কি করলাম যে আমরা যদি এভাবে চিন্তা করি যে একটি রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারের আমরা যদি চিন্তা করি যে প্রথমে এসির পজিটিভ যে সাইকেলটা আছে, সেই পজিটিভ সাইকেলের কারণে আমাদের এই ডায়োডে কোন বায়াস প্রাপ্ত হয়, ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হওয়ার ফলে কারেন্ট ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে
ট্রানজিস্টরের আবার নেগেটিভ প্রান্তে চলে আসে। ঠিক আছে, এটা গেল কি পজিটিভ সাইকেলের ক্ষেত্রে। এবার এসির নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে সেটা রিভার্স বায়াস প্রাপ্ত হয়। কোনটা? ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হয়। এবং আমরা জানি যে ডায়োড রিভার্স বায়াসে কাজ করে না। ডায়োড কি রিভার্স বায়াসে কাজ করে না, যার কারণে আমাদের কিন্তু নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে কোনো মান বা আউটপুটে কোনো ডিসি কারেন্টেই পাওয়া যায় না। আবার যখন আমাদের পজিটিভ আসে আবার আমরা একটা কারেন্ট পাই, আবার যখন এখানে আবার একটা আসবে আবার আমরা একটা কারেন্ট পাবো। তাহলে আমরা এইটাকে সাধারণত বলে থাকি এসি কারেন্ট, আর এইটাকে বলে থাকি সাধারণত আমরা ডিসি কারেন্ট আর কি। সো এবার আমরা হচ্ছে আজান কিন্তু এখনই দিল, আমরা কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারটাও শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো আমি ফুল ওয়েভ রেকটিফায়ারটাও শেষ করে দিচ্ছি, খুব বেশি কিছু নাই ওখানে, একই জিনিস, শুধু দেখো আমাদের একটু কাজ করতে হবে ফুল ওয়েভ রেকটিফায়ারে, মানে চিত্রটা একটু অন্যভাবে আর্ট করতে হবে, এতটুকুই, আর কোনো কাজ নেই ফুল ওয়েভের ক্ষেত্রে। ঠিক আছে, সো এখনও একটু সময় আছে, আমরা একটু পড়াই। হ্যাঁ, আচ্ছা আজানটা শেষ হয়ে গেলে কথা বলি। হ্যাঁ, সবাই একটু আমরা চুপ থাকি। ওকে, আজান শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারে হয় কি, আমরা চিত্রটা অঙ্কন করতে মানে একটু ঝামেলা করি। তো চিত্র দেখো কীভাবে সহজভাবে অঙ্কন করবা, এটাতে মাঝে মধ্যে আমিও দেখা যায় যে মানে ইয়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদেরকে একটা কোশ্চিন করি, যে আমি পেঁয়াজগুলো দিচ্ছি না। আচ্ছা বলো তো যে এখানে 1 ভোল্টেজ যদি এখানে আমি রূপান্তর করতে চাই তাহলে কতগুলো প্যাচ লাগে? দেখি কেউ পারো কিনা। 1 ভোল্টেজ রূপান্তরে কতগুলো প্যাচ লাগে ট্রান্সফরমারে? ওকে, এসি ইনপুট,
পারছেন? আটটা লাগে, দুটা লাগে, চারটা লাগে। 1 ভোল্টেজ রূপান্তর করতে গেলে 10 পাক লাগে। 10 পাক, কয় পাক? 10 পাক। এটা শিখে নিবা, ভবিষ্যতে চাকরি ভাইভাতে ধরতে পারি। তো যাই হোক, এখন দেখো যে আমি এখানে কি অ্যাড করলাম, একটু দেখো চিত্রটা। আপনারা কি করবেন, যখন পরীক্ষার হলে যাবেন তখন তো অবশ্যই আপনাদের হাতে পেন্সিল থাকবে, তাই না? এখন অনেকেই পোলাপান আছে পেন্সিল না নিয়ে যায়। সো পেন্সিল না নিয়ে কিন্তু যাওয়া যাবে না। আচ্ছা, আমি এভাবে অ্যাড করলে বুঝবে না অনেকে। দেখো আমি তো প্রথমে কি করছি, প্রথমে ট্রান্সফরমার অঙ্কন করছি না, তারপরে সুন্দর করে একটা স্টারের মতো একটা অঙ্কন হয়েছে। দেখো স্টার, এটা কি স্টার না? এই হলো আমাদের স্টার, এই হলো কি আমাদের স্টার। তাহলে আমরা যে স্টারটা অঙ্কন করছি সেই স্টারটা দেখতে এরকম। এখন আমরা এই স্টারের মাথা ধরে নিচে আসব, এই স্টারের মাথা ধরে আমরা নিচে আসব, তারপরে আমরা এই সাইড দিয়ে এই মাথাটাকে এখানে লাগাই দেব, এবং এখানে আমরা একটা লোড, যে কোনো একটা লোড ব্যবহার করতে পারি, লোড রেজিস্টার, আমি যেটা বললাম তোমাদেরকে, ঠিক আছে? তো এই তারটা আমাদের এখানকার সাথে যুক্ত করতে হবে। এখন এখানকার সাথে যুক্ত করার জন্য তো দেখতেছি এখানে একটা তার আছে ভাইয়া। আরে আমার হাতে লেখা সোজা হচ্ছে না, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে সোজা করবা। সো এই তারটাকে আমি কি করব, এভাবে যখন বাঁকাই দেবো, তার মানে এটা অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এটা উপর দিয়ে আসতেছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের কি ফুল ওয়েভ রেকটিফায়ার আর কি মোটামুটি একটা সহজ চিত্র। অনেকে এই চিত্রটা ভালো করে আর্ট করতে পারো না, তো এভাবে আর্ট করবা। সো এখন আসো যে এখানে কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আমাদের এই যে ডায়োডটা আছে সেই ডায়োডটা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে আমি এখন ডায়োডটা, তোমরা যদি পেন্সিল থাকে তোমরা এইভাবে পেন্সিল দিয়ে মিশাবা, হ্যাঁ, রাবার দিয়ে মিশাবা, তারপরে এইভাবে অঙ্কন করবা। এবং মাথায় রাখবা যে এখানকার চিত্রটা যেরকম হবে এই সেম এই দিকেও কিন্তু ওই একই চিত্রই হবে। আবার এই সাইডে যে চিত্রটা হবে, এই সাইডেও ওই একই চিত্র। দেখো এইটা এই দিকে গেছে না, তাহলে এটাকেও এই দিকে নিয়ে যেতে হবে, নয়তো কিন্তু আসলে হবে না, বুঝছো? নয়তো মিলবে না, কখনো তুমি মিলাতে পারবে না। তাহলে দুটার মুখ, দুই দিকের মুখগুলো কি করতে হবে, আমাদের একই বরাবর রাখতে হবে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যদি একই বরাবর রাখতে চাই, তাহলে আমি যদি মুখগুলো উল্টাই দিতাম, উল্টাই দিলেও কোনো সমস্যা ছিল না। তুমি চাইলে এই মুখটাকে এই দিকে, তবে এই মুখটাকেও তখন এই দিকে করা লাগতো। আবার এই মুখটাকে যদি তুমি এই দিকে করতে চাইতে, তাহলে এই মুখটাকে তোমাকে এই দিকে করে দেওয়া লাগতো, তাহলে কোনো সমস্যা হতো না। তাহলে আমরা এইটাই শিখবো, D1, এটাকে আমরা D2, ডায়োড 2, এটা হচ্ছে ডায়োড 3, মানে 3টা ডায়োড, এবং এইটা হচ্ছে 4টা। তাহলে এই যে রেকটিফায়ারটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই রেকটিফায়ারটা কি সবচেয়ে আমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ধরনের যন্ত্র বা চার্জারে। তাহলে এই রেকটিফায়ারে কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু ওই যে হাফ সাইকেল আমরা একবার বাদ দিয়েছিলাম হাফ ওয়েভের ক্ষেত্রে, এবার কিন্তু বাদ যাবে না, এবার পুরোপুরি হবে। তাহলে আমরা এখানে কয়টা ডায়োড ব্যবহার করছি? 4টা ডায়োড ব্যবহার করছি। এখন আসো যে তাহলে ভাইয়া আমি এইটাকে একটু শর্ট করে দিই। তাহলে এখন আসো যে আমি যদি এখন এইটার ওয়েভটা দেখাতে চাই তোমাদের, তাহলে ওয়েভটা কীরকম হওয়া উচিত? নিচে কি একদম দেখা যাচ্ছে সবার? আশা করি দেখা যাচ্ছে। তাহলে এইটার ওয়েভটা হবে ঠিক এই যে এরকম, এভাবে তোমরা একটু চিহ্নিত করে নিবা, পজিটিভের জন্য নেগেটিভের জন্য এভাবে আমরা চিহ্নিত করে নেব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে এখন আসো যে এই পজিটিভ যে হাফ সাইকেলটা আছে, এটা কি পজিটিভ হাফ সাইকেল। এখন এই পজিটিভ হাফ সাইকেলটা আমরা যদি এখন চাই যে এটা আমার ঠিক এই জায়গায় আছে পজিটিভ, তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে, কারণ পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ থাকে এইদিকে, আর নেগেটিভ হাফ সাইকেলে পজিটিভ থাকবে কোন দিকে? তার উল্টো দিকে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ এই দিকে, তাহলে এই দিক দিয়ে যদি কারেন্টটা যায়, তখন কারেন্টটা এখানে গিয়ে দেখতেছে লাড্ডু 2টা, কিন্তু খাওয়া যাবে কয়টা? 1টা। এই দিক দিয়ে গেলে কোনো লাভ নেই, কারণ এইদিকে কি এই যে বাধা দেওয়াল, মানে কি রিভার্স বায়াস, লাভ নাই। কিন্তু এই দিক দিয়ে কি যাওয়া যাবে কি না? যাওয়া যাবে? বলো, কারেন্ট কি এই দিক দিয়ে যাবে কখনো? এটা রিভার্স বায়াস, মানে দেওয়াল আছে মনে করো সাপোজ, যাবে না কখনো কারেন্ট, কিন্তু এই দিক দিয়ে ঠিকই কারেন্টটা যাবে। তাহলে এই দিক দিয়ে কারেন্টটা গেল,
আবার দেখতেছো রাস্তা দুইটা, একটা এইদিকে একটা এইদিকে, যাবো কোন দিকে? এই যখন কারেন্ট আবার এইদিকে যাইতে যাচ্ছে তখন আবার দেখতেছে কি বাধা, এই যে আবার দেওয়াল। তার মানে ভাইয়া রাস্তা একটাই, আমাকে যাইতে হবে কোন দিক দিয়ে? এই যে এই দিক দিয়ে। তাহলে এই দিক দিয়ে যাইতে আসে আবার দেখতেছে আবার একটা পয়েন্ট। রাস্তা কয়টা? দুইটা। একটা দেখতেছে এই দিক দিয়ে যাবে, আরেকটা দেখতেছে এই দিক দিয়ে যাবে। এখন বলতেছে ভাইয়া দুই দিক দিয়ে তো যাওয়া যায়, কিন্তু বোকা একটা কথা তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার আসলে কারেন্টটা এখন যাবে কোন দিকে? তুমি কারেন্টটা কি এইদিকে নিয়ে যে আবার এখানে লাগাই দিবা? মানে পজিটিভ কারেন্ট কি আবার পজিটিভের দিকে যাবে? যাবে না। তাহলে এই কারেন্টটা এই দিক হয়ে সুন্দর করে এই যে নেগেটিভের কাছে চলে আসবে। অর্থাৎ আমরা কি করলাম, এখান থেকে আমার আঙুলের দিকে দেখো, এই দিক দিয়ে ঘুরে এখানে। বুঝছো কি? তাহলে এখানে কয়টা ডায়োড অতিক্রম করছে কারেন্টটা? D2 অতিক্রম করছে এবং হচ্ছে এদিকে D4 অতিক্রম করছে, কিন্তু D1 আর D3 কি অতিক্রম করতে পারেনি। তাহলে পজিটিভ যে হাফ সাইকেলটা আছে সেটা কি অতিক্রম করছে হলো D2 এবং কমা হচ্ছে কি D4 কে। এবং আমরা যখন রিভার্সের ক্ষেত্রে যাব, অর্থাৎ এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ করব, তাহলে এইবার কিন্তু পজিটিভের ক্ষেত্রে কারেন্টটা যাবে কোন দিক দিয়ে? ঠিক এই বরাবর যাবে। তাহলে এই বরাবর কারেন্টটা গেলে এখন আমরা কি দেখতেছি? এখন দেখতেছি যে এখানে পয়েন্টে রাস্তা কয়টা? দুইটা, একটা এইদিকে আরেকটা এইদিকে। তাহলে রাস্তা দুইটা কিন্তু যাইতে হবে কোন দিকে? এইদিকে, কারণ এইদিকে বাধা। তাহলে ডি কোথায় দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যাওয়ার পর দেখতেছে এখানে কি আবার বাধা। তাহলে এই দিক দিয়ে যাওয়ার পর এইদিকে যাওয়ার কোনো ওয়ে নেই। তাহলে আবার এই দিক দিয়ে এখানে আসলো। এখানে আসার পর আবার দেখতেছে রাস্তা কয়টা? এদিকে একটা, আবার উপরে একটা। কিন্তু এইদিকে কি কারেন্টটা আসবে? তুমি তো ভাই পজিটিভটাকে এই দিক দিয়েই নিয়ে গেলা, আবার ফির এই দিক দিয়ে নিয়ে আসতে যাচ্ছ, হবে? তাহলে এখান থেকে কারেন্ট এবার কোন দিকে যাবে? এদিক দিয়ে গিয়ে এখানে যে নেগেটিভ আছে সেই নেগেটিভের কাছে চলে যাবে। তাহলে এইবার আমাদের কারেন্টটা ফ্লো হয়েছে কার মাঝে? আমাদের এবার কারেন্টটা ফ্লো হয়েছে D3 এর মাঝে আর হচ্ছে D1 এর মাঝে। আমি একটু আবার দেখাই দিচ্ছি। এই যে কারেন্টটা দেখো, আমার আঙুলের দিকে দেখো, এই কারেন্টটা এই দিক দিয়ে এই যে D3 এর মধ্য দিয়ে এই যে D1 এর মধ্য দিয়ে এই দিক দিয়ে এখানে আসছে। তাহলে আমরা এখান থেকে পেলাম কত? D3 এবং হচ্ছে D কত পেয়েছি? 1। ওকে, তাহলে আমরা সেমভাবে আবার এখানেও কি পাবো? আবার এই পজিটিভের জন্য আমরা কি পাবো? D2 D4 D3 D1, এভাবে আমাদের কি চলতেই থাকবে, যতটুকু পর্যন্ত যায় এভাবে চলতেই থাকবে। এই হলো আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে এই ফুল ওয়েভ রেকটিফায়ারে দেখো কোথাও কিন্তু কোনো ফাঁকা নেই, যার কারণে এই রেকটিফায়ারটা কি একটু বেশি পরিমাণে আর কি ব্যবহৃত হয়ে থাকে আর কি, এই পরিমাণেতে একটু কি বেশি ব্যবহৃত হয়। তাহলে বলো সবাই বুঝছো কি না? তাহলে বলো দেখি সবাই এটা বুঝছো কি বোঝোনি? আচ্ছা দেখেন, আমি আরেকবার আপনাদের সবার জন্য একটু রিপিট করে দিই। দেখেন ভাই, আপনাকে বুঝতে হবে যে কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে আর কোন দিক দিয়ে যাচ্ছে না, তাহলেই হবে। ঠিক আছে, আমি আবার বলতেছি। দেখেন, সো আমি যখন পজিটিভ, আপনি আগে আমাকে এইটার উত্তর দিবেন যারা না বলছেন। পজিটিভ হাফ সাইকেল মানে কারেন্ট কোন দিক দিয়ে যাবে বলো দেখি? এই দিক দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে? পজিটিভ মানে হচ্ছে কারেন্টটা এই উপর দিক দিয়ে আগে যাবে, আর যদি নেগেটিভ হইতো তাহলে নিচ দিয়ে যেত। সিম্পল, উপরে আছে উপর দিয়ে যাবে, নিচে হলে নিচ দিয়ে যাবে। তাহলে উপর দিয়ে যদি পজিটিভের ক্ষেত্রে যায় তাহলে আমরা দেখবো যে আসলে কোন এই যে ডায়োড লেগেছে, ডায়োড 2 আর ডায়োড 4, কোন ডায়োডের মধ্যে দিয়ে আসলে এই যে উপরে যে কারেন্টটা আছে, এই কারেন্টটা যে যাচ্ছে এই দিক দিয়ে, সেটা আসলে কোন ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা দেখতেছি যখন পজিটিভ হাফ সাইকেল, তখন এখানকার যে কারেন্টটা আছে সেই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর দেখতেছে রাস্তা দুইটা, কিন্তু এইটা কি বাধা। এটা যদি তুমি মানে আমার তৃতীয় ক্লাসটা না করো অধ্যায়ের, তাহলে তো বুঝতে পারবো না বাবা। সো তৃতীয় অধ্যায়ের ক্লাসটা করতে হবে। আর এখন আপাতত ধরে নাও যে এটা কি সামনে বাধা, যাওয়া যাবে না এদিকে, কিন্তু এদিকে কি ফাঁকা, তার মানে কোন দিক দিয়ে যাবে? D2 দিয়ে যাবে। তাহলে কারেন্টটা গেল কোন দিক দিয়ে? D2 দিয়ে, যার কারণে এখানে D2 লেখা হয়েছে। তারপরে এবার দেখো D2 দিয়ে যাওয়ার পর দেখতেছে আবার রাস্তা কয়টা? দুইটা, এখানে একটা রাস্তা, আবার এই সাইডে আরেকটা রাস্তা, কিন্তু এই সাইডে আছে কি বাধা। তাহলে কারেন্ট যাবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে গিয়ে আবার দেখতেছি কি এটা তার না, এই তারের উপর দিয়ে এই উপর দিয়ে আসতেছে। এটা কিন্তু দুটা কিন্তু আলাদা তার,
আলাদা তার চেনো তো নাকি, দুটাই আবার কেউ জয়েন্টার ধরবে না ভাই, আমি তো ভাই এখানে আলাদা করে দেখার কোনো ওয়ে নেই, সেই জন্য আলাদা করে দেখাতে গেলে এরকম গোল করতে হয়। তো দুটো আলাদা তার, তাহলে এই কারেন্টটা কোথায় আসবে, এই জায়গায় আসবে না। তাহলে এখন কথা হচ্ছে এই কারেন্টটা যাবে কোন দিক দিয়ে, এই উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে, কথা হচ্ছে এইটা। তুমি একটু চিন্তা করে দেখো তো, কারেন্টটাকে নিয়ে আসতেছো কোন দিক দিয়ে ভাই, উপর দিক দিয়ে নিয়ে আসতেছো, তাহলে তুমি আবার উপরে নিয়ে যাবা কারেন্টটাকে, আবারও কারেন্ট কি কখনো উপরে যাবে, কখনোই উপরে যাবে না। কারেন্ট পজিটিভ দিয়ে আসলে ও অবশ্যই নেগেটিভের দিকে যাবে, তাহলে ও যদি নেগেটিভের দিকে যায় তাহলে রাস্তা যেহেতু দুটা, তাহলে এই দিক দিয়ে কখনোই সে যাবে না, যাওয়ার ওয়ে একটাই, সেটা হলো কত, D4। এই D4 দিয়ে এই দিক দিয়ে আসবে, এসে এখানে কি কোথায় আসবে, নেগেটিভ আসবে, যার কারণে এখানে কি লেখা হয়েছে, D4 লেখা হয়েছে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। এবার আসো, যদি রিভার্সে আসে, যদি কি এসে আসে, রিভার্সে আসে, তাহলে এবার কি হবে, রিভার্সের ক্ষেত্রে এইটা পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে পজিটিভ যদি এইটা হয়, পজিটিভ যদি এইটা হয়, তাহলে এখান থেকে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক এই জায়গায় আসলো প্রথমত, আসার পর রাস্তা কয়টা, দুটা, একটা এইদিকে আরেকটা এদিকে, কিন্তু এই দিক দিয়ে কি যাওয়া যাবে না, তাহলে কোন দিক দিয়ে যাবে, D3 দিয়ে, সেজন্য আগে কত লেখা হয়েছে, D3। তাহলে D3 দিয়ে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পর দেখতেছে এখানে কি একটা বাধা, তাহলে এই দিক দিয়ে যাবে, যাবে না, তাহলে আবার এই দিক দিয়ে ঘুরে ঘুরে, এই যে লোডের মধ্য দিয়ে ঘুরে ঘুরে, এই তারের মধ্য দিয়ে ঘুরে ঘুরে এখানে আবার এসে দেখতেছে কয়টা রাস্তা, আবার এখানে এসে দেখতে রাস্তা দুইটা, একটা এই দিক দিয়েও যাওয়া যায়, আবার এই দিক দিয়েও যাওয়া যায়। কেন যাওয়া যায়, কারণ এইদিকে বাধা আছে, এরকম বড় চিহ্ন আছে নাই, এইদিকে এটা কি আছে, ফরওয়ার্ডে আছে, তো এই দিক দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু কারেন্টটা আসছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, তুমি যদি আবার এই দিকে দাও তাহলে কি হবে, নেগেটিভ কোন দিকে, উপরের দিকে নেগেটিভ, তাহলে যাবে কোন দিক দিয়ে, এই অবশ্যই উপরের দিকে যাবে। এখন কি এই দিকে যাবে, এখন এই দিকে যাবে না, এবার কোন দিকে যাবে, এবার এই উপরের দিকে যাবে, তাহলে উপরের দিকে গেলে কি হবে, D1 হবে। এখন বলো বুঝছো কিনা, এখন বুঝছো সবাই? আচ্ছা, সবাই বুঝতে পারলে ডান লেখো। আমরা হচ্ছে নামাজের জন্য একটু ব্রেক দেব, হ্যাঁ নামাজের জন্য ব্রেক দেই একটু। আমাদের ক্লাসটা শুরু হবে 8টার সময় আবারও, ঠিক আছে, আমরা 8টার সময় আবারও একটু ক্লাস নেব, নেওয়ার পর আমরা হচ্ছে এটা ক্লোজ করবো আর কি, বেসিক ইলেকট্রনিক্সটা। সো যারা নামাজ পড়বো আর কি, তারা হচ্ছে নামাজ পড়তে পারে, এবং বলো যে তোমাদের আসলে সবগুলো বুঝতে সুবিধা হচ্ছে কিনা, বা তোমরা কেমন আসলে বুঝতেছো আমাদের ক্লাসগুলো, সব ক্লিয়ারভাবে বুঝতেছো তো নাকি, কোনো সমস্যা হচ্ছে আমার ক্লাসে? ইয়েস, একটা বিষয় কি জানো ভাই, দুঃখ লাগে একটা জায়গায় যে আসলে মানুষের উপকার করি, কিন্তু সেই মানুষগুলো যখন আসলে বদনাম দেয় এমনভাবে যে আসলে খুব খারাপ লাগে। এখন খারাপ লাগার পর মনে হয় যে না, আপনাদের জন্য আর লাইভ ফ্রি লাইভ নিয়ে কী লাভ, যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না, আপনারা আমাদের নামে দুর্নাম একটু হলে, মানে ধরো যে আমি তোমার জন্য উপকার করছি 100টা, 1% যদি আমার ভুলও হয়ে থাকে কোনো কারণে, তাহলে ওই 1%-এর জন্য দেখা যায় তোমরা আমাকে এমনভাবে দোষারোপ করো যেন আমি তোমাদের জন্য আর কোনো কিছুই করিনি, বা তোমাদের আমি কিছু পারি না, কিছু করতেই পারি না, ঠিক আছে, মানে ওই সময় আমাকে অনেক অসহায় লাগে। সো ওই অসহায়টা দূর করার জন্য কিন্তু আমি উপরের দিকে যখন তাকাই, তখন আল্লাহ বলে যে কিছু করার নেই বাবা, কিছু করার নেই, এখানে মানুষ এরকমই, মানুষ তোমাকে দুঃখ দিবে, কষ্ট দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকেও দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নীরবে সেটা সয়ে গেছে। তো তোমাকেও এটা নীরবে সয়ে যেতে হবে, কিছু এখানে করার নেই। তোমাকে আমার সন্তুষ্টির জন্য হলেও, ভালোর জন্য কাজ করতে হবে। এতে তোমাকে মানুষ যদি ইট পাটকেলও মারে তুমি খাবা, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের উপকার কখনো বাদ দিবে না। সো আমার ওই মনুষ্যত্ব বোধগুলো কিন্তু রয়েছে তোমাদের প্রতি, যার কারণে তোমরা যদি আমাকে হাজারো গালি দাও, বকা দাও, অপমান করো, তবু আমি তোমাদের কাছে কোনো কিছুই মনে করি না। কিন্তু আফসোস হলো একটাই যে তোমরাও আমার স্টুডেন্ট, এখন তোমরা কিন্তু যদি আমার ক্লাস না করো, অন্য কোনো ভাইয়ের ক্লাস করো, কোনো সমস্যা নেই, কারণ তোমার পড়ার জন্য, মানে তোমার শেখার জন্য ক্লাস করতেছো। তোমরা আমার চামচাগিরি করার জন্য ক্লাস করতেছো না ভাই, তুমি কি আমার চামচাগিরি করার জন্য আজকে এখানে আসছো, ক্লাস করছো না? দরকার নেই, তুমি আজকে শিখবা, শেখার পর চলে যাবা। এবার মনে হয় যদি ভাইয়া না, আমার আরও একটু শেখা দরকার আছে, আমি ওই ভাইয়ের কাছে আরেকটু মনে হয় ভালো কিছু পারবো, বা আপনার কাছেও শিখবো, ওনার কাছেও শিখবো, শেখো, সমস্যা কি। কিন্তু আমার দুঃখ একটাই যে সবাই আমি দেখলাম যে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হওয়ার পরও দেখলাম যে একজন টিচারকে আসলে কি করে অসম্মানজনকভাবে মানে কথা বলা কিংবা গালিগালাজ করা। সো এই বিষয়গুলো যেন কেমন জানি আমার লাগলো বিষয়টা, যে আসলে তারা তো ছোট মানুষ, তোমরা এই যে যারা আসো, তোমরা কি ছোট না? তোমরা ছোট মানুষ। এখন আমি তোমাদের একদম বড় ভাই, তোমাদেরকে পড়াচ্ছি, প্রায় অনেক দিন ধরে পড়াচ্ছি। এখন তোমরা সবাই আমাকে চেনো যে আমি কীরকম টাইপের লোক আর কি, বা আসলে এই যে লাইভ ক্লাসে আমাদের এত স্টুডেন্ট, কেন তোমরা আজকে এত স্টুডেন্ট আসছো এখানে,
আমাদের ডিপ্লোমা সেক্টরে এত স্টুডেন্ট লাইভে কি আসে কখনো ভাই? তাহলে তোমরা আজকে কেন এখানে আসছো? যদি এখানে আসো তাহলে আবার আমাকেই গালি দিচ্ছ তোমরাই। আমার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে যে তোমরা আসলে এখানে তোমাদের রেসপেক্ট বা ভালোবাসা বা শ্রদ্ধা সম্মানটা হারাই ফেলতেছো মনে হয়। যে রেসপেক্ট আছে না একটা বিষয়, সে যেমনের মানুষ কিন্তু এই যে মানুষগুলোকে এভাবে রেসপেক্ট করে না আসলে খুব একটা, বা রেসপেক্ট করতেও চায় না, কেন জানি না। আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি দেখো এমন এমন স্টুডেন্ট পাইছি আমি, যে যারা আমাকে গালিগালাজ করে, আমি জীবন ওদেরকে চিনিও না যে আমি ওদের একটা ক্ষতি করছি বা ওদের 1 টাকা মেরে খাইছি, ওরা আমাকে গালিগালাজ করতেছে বা কথা বলতেছে কটু কথা, কিন্তু আমি আসলে জানি না যে কেন বলতেছে ওরা আসলে। আমি এটা সত্যি আমার কাছে ব্যাখ্যা নেই। সো আমি আপনাদেরকেও বলবো যে আপনারা কোনো টিচারকে কখনো গালি দিয়ে কথা বলবেন না, গালিগালাজ কখনোই করবেন না। টিচার তো টিচার, আপনি ওই টিচারের লেভেলে কখনোই যেতে পারবেন না ভাই। সো ওই টিচারকে খামোখা গালি দিবেন কেন আপনি? আপনার সেটার অধিকার নাই। যদি টিচারের সাথে দ্বন্দ্ব আমার হয় তাহলে সেটা আমি ট্যাকেল দেব, আপনার এটাতে কোনো হস্তক্ষেপ করার কোনো দরকার নাই, ঠিক আছে? সো এই বিষয়গুলো কিন্তু নৈতিকতার একটা বিষয় থাকে, বুঝছো? সো নৈতিকতাগুলো হারাইও না আবার। তো সবাই একটু নামাজ পড়ো, আমরা নামাজের বিরতি দিচ্ছি ভাই। সো নামাজের বিরতিটা হচ্ছে আমরা দেবো হলো কত পর্যন্ত বলো? 8টা পর্যন্ত দেই, হ্যাঁ 8টা পর্যন্ত দেই, এবং হচ্ছে নামাজের পরে আমরা পঞ্চম অধ্যায়টা শেষ করব, এবং আর যদি পারি কিছু করাই দেব, হ্যাঁ, এবং সাজেশন দিব, তোমরা ওইটা ফলো করবা। 8টায় ক্লাস শুরু, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ।